নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনার মতামত, তবে সবার আগে এই মুহূর্তের হেডলাইন্স। মহারাষ্ট্রে বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজের আর্জিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি 12 জুলাই। বালা সাহেবের হিন্দুত্বের জয় বললেন শিন্ডে। জমি কেলেঙ্কারিতে মঙ্গলবারের মধ্যে সঞ্জয় রাউতকে হাজিরার নির্দেশ ইডির, তবে হাজিরা দিচ্ছে না শিবসেনা মুখপাত্র। সুপ্রিম কোর্টের সমর্থন প্রত্যাহারের ঘোষণা। বিদ্রোহী মন্ত্রীদের দায়িত্ব কেড়ে নিলেন উদ্ধব ঠাকরে। অন্য মন্ত্রীদের দেওয়া হচ্ছে বাড়তি দায়িত্ব। মহারাষ্ট্রে যুযুধান শিবসেনা দুই গোষ্ঠী বিক্ষোভ। শিন্ডের বিরুদ্ধে বিক্ষোভ, পোস্টারে জুতো মার, কোথাও আবার সঞ্জয় রাউতের কুশপুতুল দাহ। পরবর্তী রণকৌশল নির্ধারণে আজ জরুরি বৈঠক শিন্ডে শিবিরের। এমএনএস প্রধান রাজ ঠাকরেকেও ফোন। মহারাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা দুজনে। ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হলো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। 2021 ইলাম বাজারে বিজেপি কর্মী খুনের ঘটনায় তাকে তলব করলো সিবিআই। বর্ধমানের মাটি উৎসবে গিয়ে কৃষকদের সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। 89 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সাহায্য। কৃষকরা হয়রানির শিকার হলে এফআইআর করুন, ডিএম এসপিরা কড়া ব্যবস্থা নেবেন। বর্ধমানে গিয়ে প্রশাসন কড়া বার্তা মুখ্যমন্ত্রী। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুল রায়ের। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইমেল করে ইস্তফা মুকুলের। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়ে জসবন্ত সিনহার সঙ্গে শরদ পাওয়ার, রাহুল, ইয়েচুরি, অভিষেকরা কেরল থেকে বুধবার শুরু করবেন প্রচার। পুরনো পদ্ধতিতে সেনা নিয়োগ হোক, অগ্নিপথ সঠিক প্রকল্প নয়। সেনাবাহিনীর খ্যাতি নষ্ট করবে অগ্নিপথ, নিন্দা মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের। বর্ধমানের বিজেপি নেতাকে তলব সিবিআই এর। 29 জুন বিজেপির ওবিসি মোর্চার বর্ধমান জেলার সভাপতি বুদ্ধদেব ধারাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অবিরাম বৃষ্টিতে বেড়েছে জলস্তর। জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। জলবন্দী বানারহাট, গয়েরকাটার বহু মানুষ। মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন অভিনেত্রী। খুশির খবরে আবেগপ্রবণ হয়ে পড়লেন নিতু। গুজরাট দাঙ্গা, সুপ্রিম কোর্টের রায় এবং মোদি যে। কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত 10টায়। ছিল 17, আজ হয়ে গেল 18। বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত রাষ্ট্রপতি পদে যশবন্ত সিনহার নাম। কংগ্রেস, সমাজবাদী, বাম সহ 17টি দল ঐক্যমত্য হয়েছিল। আজ রাষ্ট্রপতি পদে যখন তিনি মনোনয়ন জমা দিতে গেলেন, তখন 17 দলের প্রতিনিধির সঙ্গে যোগ দিল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। ফলে বিরোধীদের সম্মিলিত প্রার্থীর পক্ষে সর্বমোট 18টি দল ঐক্যবদ্ধ হলো। উল্টো দিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, তাদের প্রার্থী দ্রৌপদী মুর্মু, তাকে সরাসরি বিজেপি প্রার্থী বলতে অসুবিধা নেই। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা বাজপেয়ী জমানার বিজেপি মন্ত্রী থাকলেও পরে তিনি দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। কিন্তু বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মমতার প্রস্তাব মেনে বিরোধীদের সম্মিলিত প্রার্থী হতে তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ায় বর্তমানে যশবন্ত দলবিহীন। তার পক্ষে রয়েছে মোট 18টি ছোট বড় মাঝারি রাজনৈতিক দল। রাষ্ট্রপতি ভোটে আম জনতা ভোট দেয় না। সংসদের দুকক্ষের নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদরা এবং দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্য বা বিধায়করা দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেন। রাজ্যের জনসংখ্যার ও সংশ্লিষ্ট বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে বিধায়কদের ভোটের মূল্যবান নির্ধারিত হয়। যেমন পশ্চিমবঙ্গে মোট 294 জন বিধায়ক বা ভোট। এখানে বিধায়ক পিছু ভোটের মূল্য 151 এবং রাজ্যের সর্বমোট ভোট মূল্য 44,394। উত্তরপ্রদেশে বিধায়কদের ভোটের মূল্য 403, গুজরাটে 182,
বিহারের বিধায়ক পিছু ভোট মূল্য 240, মহারাষ্ট্রে 288। এভাবেই দেশের মোট 4,120 বিধায়কের ভোট মূল্য 5,43,210। রাষ্ট্রপতি নির্বাচনের এই অঙ্ক নিয়ে আসছে আরো বিস্তারিত আলোচনায়, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। দেশের মোট লোকসভার সদস্য 543 আর রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 233। সাংসদের মোট ভোটের মূল্যমান 5,43,210। অতএব মোট ভোট মূল্য সাংসদ ও বিধায়ক মিলিয়ে হবে 10,86,410। অর্থাৎ এই রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ম্যাজিক সংখ্যা হবে 5,43,205। এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি ও তার শরিক দলের হাতে রয়েছে 49% ভোট মূল্য, বিরোধীদের হাতে রয়েছে বাকি 51% ভোট মূল্য। তার মানে সরাসরি শাসক বিরোধী মেরুকরণ হলে দ্রৌপদী মুর্মু নন, যশবন্ত সিনহার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু 18 দল এক হলেও বিরোধী বা অবিজেপি এবং এনডিএ শরিক নয় এমন দল যেমন বিজু জনতা দল বা বিজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা ওয়াইএসআর কংগ্রেসের মতো দল ইতিমধ্যে দ্রৌপদীকে সমর্থন করবে বলে ঘোষণা করেছে। এর সঙ্গে রয়েছে বিজেপির দল ভাঙানোর খেলা, যেখানে অর্থবলের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর ঘটনা মোটেই অস্বাভাবিক নয়। বিশেষত মহারাষ্ট্রের চলতি ঘটনাবলীর পর সেই আশঙ্কা বেড়ে গিয়েছে। দল ভাঙাতে বিজেপি যে কতটা আগ্রাসী হতে পারে তা মধ্যপ্রদেশ, কর্ণাটক, গোয়া, মণিপুরে আমরা দেখেছি। গণতান্ত্রিক মূল্যবোধের সামান্যতম পরোয়া করে না নরেন্দ্র মোদী, অমিত শাহের দল। ফলে অঙ্ক যশবন্তের পক্ষে কিছুটা কঠিন। কিন্তু এ তো গেল স্রেফ গণিতের হিসেব। রাজনীতির সমীকরণ সবসময় গাণিতিক পদ্ধতিতে মেলে না। তাই বলা যেতে পারে এবারের বিরোধী ঐক্যটা অঙ্কের নয়, সংবিধান রক্ষার। ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধান নাগরিকদের এই অধিকার দিয়েছে। ভারতের ধর্মনিরপেক্ষতা আজ প্রশ্নের মুখে। শাসক বিজেপির হিন্দুত্বের এজেন্ডা বস্তুত দেশের এই ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী। নানা বিষয়ে পরস্পরের মতানৈক্য থাকলেও দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সংবিধান রক্ষার মতাদর্শগত ঐক্যের ভিত্তিতে সর্বসম্মত হয়েছিল বিরোধী দলগুলি। সেই অভিন্ন নীতিগত অবস্থান থেকেই বিজেপি বিরোধী লড়াইয়ের ধাপ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকে প্রার্থী করা হয়। বিরোধীদের এই ঐক্য বিজেপিকে বেশ চাপে ফেলেছিল বলেই বিজেপি জনজাতির প্রতিনিধি দ্রৌপদীর পরিচিতি নিয়ে প্রচারে সর্বাধিক গুরুত্ব দেয়। এক কথায় পরিচিতি সত্তার রাজনীতিকে উস্কে দিতে তৎপর হয়েছে মোদী শাহের দল। আজ যশবন্তের মনোনয়ন জমা দিতে কংগ্রেসের রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রমুখের সঙ্গে টিআরএস যোগ দেয়। এই ঐক্যের ছবিটা আগামী 2024 সালের প্রাক লোকসভা ভোটের মহড়া হয়ে থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল যশবন্তের বিপক্ষে গেলেও নরেন্দ্র মোদী তথা গেরুয়া শিবিরের কাছে মোটেই স্বস্তিদায়ক হবে না। কেননা আজ বিরোধীরা প্রায় সমস্বরে জানিয়ে দিয়েছেন লড়াইটা অঙ্কের নয়, মতাদর্শের। শুনছি আজ এই নিয়ে আপনার মতামত, তবে আরো একটা বিরতির পর সঙ্গে থাকবেন। আজ এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাইছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজের মতামত জানাতে পারেন। প্রথম দর্শক রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। অবশ্যই এটা কোনো সংখ্যার লড়াই নয়, এটা আদর্শের লড়াই এবং সাম্প্রদায়িক বিরোধী একটা লড়াই। এরকম জোট একটা দেখা গেছিল মোটামুটি সেই ইমার্জেন্সির পরে 1977 সালে। যদিও এই পরিস্থিতির সাথে সেই ইমার্জেন্সির
কোনো মিল নেই, সেটা অন্য কারণ ছিল। আর এখন যে ইমার্জেন্সির আবহাওয়া সেটা অন্য কারণ। যাই হোক, আলটিমেটলি যশবন্ত সিনহা প্রার্থী হিসেবে মনোনীত হলেন, কিন্তু এর মাধ্যম দিয়ে যে মেসেজটা গেল এই বিরোধী শিবিরে, আমার যেটা মনে হয় এবং এটা দৃঢ় বিশ্বাস, মমতা ব্যানার্জি হচ্ছে আদর্শ বিরোধী নেতা। কারণ উনি যখন প্রার্থীদের নাম ঘোষণা করেন বা প্রস্তাব করেন, প্রথমে কিন্তু তৃণমূলের যশবন্ত সিনহার নাম বলেননি। উনি প্রথমে বললেন যে শরদ পাওয়ার, উনি রাজি হলেন না। তারপর বললেন গান্ধী, তিনি রাজি হলেন না। তারপর ফারুক আব্দুল্লাহ, তিনি রাজি হলো না। তারপর তৃণমূলের আমাদের সিনহা। এর থেকে বোঝা যায় যে একটা জোটের নেতা বা নেত্রী হতে গেলে তার মানসিকতাটা কি থাকা দরকার, এবং ঠিক সেই মানসিকতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে, যার জন্য তার অ্যাকসেপ্টেন্স কিন্তু এখন ইন্ডিয়ার সব থেকে বেশি অ্যাজ এ অপোজিশন লিডার, এবং সেটা প্রমাণিত। তাই আমার ধারণা এই জোটটা থাকবে 2024 পর্যন্ত, তো থাকবেই। এবং এটা জানি না এই সাংসদ বা বিধায়ক কেনাবেচাতে রেজাল্ট কি হবে, কিন্তু 2024-এ যে একটা ভালো রেজাল্টের দিকে যেতে চলেছে সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সত্যি এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত নাম যশবন্ত সিনহা, কংগ্রেস, সমাজবাদী সহ 17টি দল ঐক্যমত্য হয়েছিল এবং আজ মনোনয়ন জমা দেওয়ার দিনে টিআরএস তাতে যোগ দেওয়া, এবং এই বিরোধী ঐক্যের কথা এর আগে একটা ছবি আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশে, তখন হয়তো সেইভাবে পরিস্ফুট হয়নি। আজ যে ছবিটা একসঙ্গে একত্রিত হয়ে তারা যখন মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে ছবিটা তুলে ধরার চেষ্টা করলেন, এটা কোথাও শুধুমাত্র রাষ্ট্রপতির নির্বাচন নয়, ছবি কথা বলে একটা বিষয় রয়েছে যেটা 2024-এ শাসক বিজেপিকে কিন্তু ভাবাতে বাধ্য করবে। পরের দর্শক সুকুমার পান্ডা, নমস্কার। হ্যাঁ, আছি, লাইনে আছি, শুনছি, বলুন। হ্যাঁ দিদি নমস্কার। আজকে যে টপিকটা খুব সুন্দর, রায়সিনার যে লড়াই, হ্যাঁ লড়াইতে হারা যেটা থাকে, কিন্তু একটা জায়গায় দেখছি আজকে যেভাবে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে 18 দলের সমর্থন নিয়ে আর তারা সমস্ত প্রতিনিধির সঙ্গে নিয়ে আজকে রায়সিনা লড়াইয়ে মনোনয়ন পেশ করেছিলেন, এটাই হচ্ছে ধন্যবাদ। আর বড় কথা হচ্ছে যেটা হারা যেটা নির্ভর করে সেটা মানে জনগণের ভোট নয়, যেহেতু এটা সংসদ বা এমএলএদের ভোট, কিন্তু ভয় পেয়ে গেছেন লড়াইতে, ভয় পেয়ে গেছেন রায়সিনার লড়াইয়ে আমাদের বিজেপি সরকার ভয় পেয়ে গেছেন। দেখুন কিভাবে কবজা করছে। আজকে মহারাষ্ট্রে পরিণতিতে দেখুন, লড়াই হারা জেতার জন্য আজকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমএলএ সাংসদদের কুক্ষিগত করতে হচ্ছে একেবারে বিশাল ভাবে। ভয় পেয়ে গেছে নবীন পট্টনায়ক, উনি উড়িষ্যার, উনি ছিলেন আগে এক জায়গায়, তিনিও সমর্থন করছে। মায়াবতীর অবস্থা তদ্রুপ, তিনিও শুনলে আমি সমর্থন করছি, আবার বিহার বলছে আমি সমর্থন করে দিচ্ছি। ওরে বাবা, তোমরা তো দেখতে পাচ্ছ মসনদটা দখল করে সারা ভারতবর্ষ প্রতিটা রাজ্যের উপরে কিভাবে হামলা লাগছে। তোমাদেরকে মেরুদণ্ড সোজা কবে হবে? এক কাজ করো, আবার নমস্য বিজেপিকে পায়ের সমর্থন করে দিলে সমস্ত ঝামেলা মিটিয়ে রাখ হয়ে যাবে বিজেপি। এটাই হচ্ছে মধ্য কথা। এখন বাঁচতে গেলে সবাইকে একত্রিত হয়ে যে 18 দলের জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বার্থবাদী লোক নয়, তিনি পরস্পর অনেকগুলি নাম করেছেন, কেউ রাজি হননি। শেষ পর্যন্ত একজন প্রার্থী আরো কিছু টাকা প্রার্থী আমাদের করতে হবে, যার জন্য দশমের সিদ্ধান্ত নাম দেওয়ারি করেছেন, উনি আছেন বিজ্ঞ ব্যক্তি। যাই হোক, সেইভাবে সমস্ত মেনে নিয়েছে। আশা করি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন, এই যে ভয় ভীতি যেভাবে সরকার খেলা ঘোড়া কেনা কোটি কোটি টাকা খরচ করে সব ভেঙে সব আজকে রেখেছে, আসাম ফসলের বিভিন্ন জায়গায়
বা আরো পরবর্তী যারা বিজেপি সমর্থন নিয়ে সরকার চালায় তারা ভীতু হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক না কেন, রাষ্ট্রপতি নির্বাচন যাই হোক সেটা অন্য জায়গায়, আগামী দিনে 2024-এর লক্ষ্যে এই 18 যদি আত্মনিবেশ করে থাকতে পারেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি বিশ্বাস রাখতে পারে, সুনিশ্চিত 24-এর লক্ষ্যে আর কি বলবো দিদি, নমস্কার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শকের কাছে আসছি। আচ্ছা, পরের দর্শক রয়েছে নবকুমার মণ্ডল। নমস্কার। নমস্কার, শুভ বলুন। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। রায়সিনার লড়াইটা হচ্ছে আদর্শের। আদর্শটা কি? জাতপাত, হিংসা এবং শ্রেণী বিদ্বেষের তুরঙ্গে তুলে যুদ্ধ বাঁধানো ভার্সেস ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান সম্মতভাবে দেশবাসীকে লালন পালন এবং তাদের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন যারা, তারাই এই রায়সিনার লড়াইয়ে ভোট দেবেন। এই ভোটদাতারা যদি তাদের বিবেককে জিজ্ঞাসা করেন যে আমরা যে শপথ নিয়েছি, আমাদের যে রয়েছে সংবিধান, সেই সংবিধানের শপথ বাক্যকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে তারা জাগ্রত বিবেকের এই আমাদের শ্রদ্ধা মুর্মুকেও ভোট দিতে পারবেন না, কারণ তিনি একটা হিংসার, বিদ্বেষের এবং দেশকে খণ্ড খণ্ড করার রাজনৈতিক দলের প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন। সেই কারণে আমার বক্তব্য থাকবে, মানুষ যারা ভোট দেবেন, ভোটদাতা, সংবিধানের উপর আস্থা রেখে তারা যদি ভোট প্রদান করেন, তাহলে আমরা আলাদা চিত্র দেখতে পাবো। নমস্কার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর পরবর্তী দর্শকের সঙ্গে কথা বলে বিরতিতে যাব। নারায়ণ চন্দ্র কারার, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাডাম। কলকাতা টিভিকে সমস্ত ইউনিটকে আমার আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, এবার বলি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর কত নিচে নামবে। আর আমাদের চ্যানেলের মাধ্যমে বিরোধী দলগুলোকে বলি, আপনারা কিন্তু কোন রকম বিরোধ করবেন না। এই মুহূর্তে ভারতবর্ষের এই প্রধানমন্ত্রীকে না হাঁটাতে পারলে আর কিছু, আমি জনসাধারণের পয়সা নিয়ে ঘোড়া কেনা বেচা করছে। একটা রাজ্য তো যেভাবে আসে না, খালি পয়সা দিয়ে ঘোড়া কেনা বেচা করে আসছে এইভাবে। আর ভারতবর্ষের অর্থনীতির কাঠামোটা একদম তলানিতে নেমে গেছে। শ্রমিকদের প্রফিটের উপর 43 বছরের এই নিয়ে এখনো সুদ দিচ্ছে না এবং কোথায় নামিয়ে। আমরা তো ব্যাংকের সুদের মাধ্যমে খাবো, আমরা সিনিয়র সিটিজেন, কিন্তু তারপরেও হয় না, খালি জনসাধারণকে ললিপপ দেখিয়ে 2014-তে এসেছে। আর একটা কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 12-13 আমি ভিডিও চাইতে দেখলাম যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, সেসব কি প্রতিদান দিয়েছেন। আর এখন 2014-এ কিরম চিটিংবাজের মতন শপথ নিয়ে আর ললিপপ দেখিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেশের নিজের স্বার্থ বজায় করছে, জনসাধারণের কোনো কিছুই ভাবছে না। আর লাস্টে আর একটা কথা বলি, আমাদের যে 2017 থেকে ইপিএফ এর পয়সা কেটে নিয়ে সেই পয়সায় নয় করছে। নারায়ণবাবু, সবকিছু একদিনেই বলে দেবেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। অনুষ্ঠানের একটা গুরুত্ব আছে এবং সেটা বিষয়ের ভিত্তিতেই হয়। আজ যে বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাইছি, রায়সিনার লড়াই শুধুমাত্র দুই প্রার্থীর লড়াই নয়, দেশের সংবিধান রক্ষার লড়াই, ধর্মনিরপেক্ষতার যে নাম ও নিশানা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং কোথাও কোথাও সংবিধানকে উপেক্ষা করে যে কাজগুলো, তার প্রতিবাদ করলেই দেশদ্রোহীর তকমা চলে আসে, সেটা
রাজনৈতিক ব্যক্তিত্বই হোক কি সাংবাদিক হোক কি সমাজকর্মী হোক, আজকে 8 বছর ধরে দেশের সংবিধানকে অবমাননা করার মতো কাজ, তারপরেও দেশের পরের দর্শক রয়েছেন ইউনুস আলী। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। আগামী দিনে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা শুভ লক্ষণ দেশের মানুষ উপলব্ধি করছে বা দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে এই অতীতের অভিজ্ঞতা, যেটা হচ্ছে যে হিন্দুত্ববাদী মন্দিরবাদী যে দল 8 বছর শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা অবৈধভাবে দেশের জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে নানাভাবে। শুধু তাই নয়, আজকে রাষ্ট্রপতি নির্বাচনের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু একটা বাদী মতবাদ নিয়ে আসছে, যেটা হচ্ছে জনজাতির প্রতিনিধি হিসাবে এখানে বাজিমাত করার যে চেষ্টাটা করছে, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে দল, এদের নীতি আদর্শের জায়গাটা অতীব তলানিতে। এদের আদর্শ বলতে কোনো জিনিস নাই। এরা দেশের মানুষকে এক সাইডে রেখে সংখ্যাগরিষ্ঠ একটা সরকারের ক্ষমতা নিয়ে দেশটাকে একটা অধঃপতনের জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে মতবাদ দর্শন, যেটা সেই দর্শন বা মতবাদটা এদের নাই। যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে, ততদিন পর্যন্ত দেশের মানুষ নিশ্চিত হতে পারছে না। এই কারণেই পাচ্ছে না। আর তার আগে একটা কথা বলে নিই, যে আজকে যে বিরোধী শক্তি এককাট্টা হয়েছে, সেটা ভারতবর্ষের রাজনীতিতে গণতন্ত্র প্রিয় মানুষ ভৌতবাদী একটা শাসন কায়েম করার ক্ষেত্রে বহুদিন এটা সংগঠিত হয়নি। সেটা হচ্ছে যে সমস্ত বিরোধী দল এককাট্টা হয়েছে। কিছু দল যারা দোদুল্যমান অবস্থায় আছে, তাদের উপরে ভরসাটা খুব কম। তবু হচ্ছে যে নিজ বিরোধী শক্তিটা একটা জায়গা আনতে পেরেছে, এটা অভিনন্দনযোগ্য। পাশাপাশি এই নির্বাচনটা যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা আতঙ্ক বিরোধীদের থাকছে। তারপরে গণতন্ত্র প্রিয় মানুষ তাদেরও একটা থাকছে যে একটা বিরোধ নির্বাচন দেশের, যেটা হচ্ছে একটা সাংবিধানিক প্রধান যে রাষ্ট্রপতি, অনেক কিছু নির্ভর করছে, দেশের অনেক কিছু নির্ভর করছে, বৈদেশিক ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করছে। সেই রকম একটা প্রতিনিধিকে নির্বাচনের ক্ষেত্রে এই দলটা ভিখিরির সাজে দাঁড়ে দাঁড়ে ঘুরবে। সেই ইয়েতে থাকবে, সেই ঝোলাতে থাকবে টাকা, নোট, বান্ডিল। এই বান্ডিল ব্যবহার করে বিগত 8 বছর এই সরকার, এই মোদি নানাভাবে এই দেশের গণতন্ত্রকে কোণঠাসা করেছে, ক্ষমতা থেকে বিরোধী থেকে উচ্ছেদ করেছে। বহুবিধ ঘটনা, বহু সংখ্যক ঘটনা আজকে ইতিহাস হিসাবে আমরা প্রত্যক্ষ করছি। ফলে আমরা আদর্শটাকে একটা যে আনতে পেরেছি, সেটা এই যে একটা হিন্দুত্ববাদী দলকে প্রতিরোধ করার জন্য প্রাথমিক যে শক্তিটা একত্রিত হয়েছে, সেটা একটা শুভ দিক। আর একটা অশুভ দিক হচ্ছে এই আতঙ্কটা আমাদের দেশের মানুষের থেকে যাচ্ছে, বিরোধী দলেরও থেকে যাচ্ছে, যে শেষ অবধি এই মোদি আজকে যে একটা সাংসদ কেনার ক্ষেত্রে যেমন টাকা ঝুলিনি, একটা বিধায়ক কেনার ক্ষেত্রে যেভাবে চেষ্টা করে, এই ক্ষেত্রেও তাই করবে। কারণ যারা হ্যাঙ্গিং অবস্থাতে আছে, সেই সরকারের, সেই দলে যারা এমএলএ বা আছে, তাদেরকে ক্রয় করার জন্য যথারীতি প্রস্তুত আছে। এই নগ্ন চেহারা আমরা অতীতে দেখেছি, আগামী দিনে হয়তো সেইটা দেখতে হবে। এটা আমাদের দেশের পক্ষে, গণতন্ত্র পক্ষে দুর্ভাগ্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক রয়েছেন বিদ্যুৎ দাস। নমস্কার। নমস্কার, কলকাতা থেকে আমার স্বাগত জানাই এই প্রোগ্রামের জন্য। আমি চাইছি আমাদের যারা ভোট দেবে এই রাষ্ট্রপতি ভোটে, তাদের কাছে আমার একটাই ক্ষুদ্র আবেদন, যে সাংবিধানিক যে ভাঙা করা হচ্ছে, তারপর আমাদের যে অর্থনৈতিক অবস্থায় এত খারাপ জায়গা গেছে, সেইগুলো বিবেচনা করে, এবং বেকারত্বর কোনো চাকরির কোনো ইয়ে নেই, চাকরির কোনো দাম নেই, ঠিক আছে, সেসব
বিবেচনা করে যেন যারা ভোট দিবেন তাদের কাছে আমার ক্ষুদ্র আবেদন যে কিছু চিন্তা ভাবনা করে যদি ভোটটা দেয়, আমার মনে করি যে তাদের খুব ভালো হবে। এখন আমরা তো আগেরও রাষ্ট্রপতিকে দেখলাম, উনি তো ছিল, সবই কিছু ছিল, কিন্তু কোনো ভূমিকা সেরকম ভাবে পাইনি। সেই জন্য চাই যে আমাদের এমন একটা রাষ্ট্রপতি হোক যে উনি আব্দুল কালামের মতো যদিও না হয়, তার কাছাকাছি যেন কিছু একটা হয়। স্যার আব্দুল কালামের মতো হতে পারবেন না, কিন্তু তার কাছাকাছি যেন একটা হয়, যে দেশকে রক্ষা করার মতো কোনো ক্ষমতা রাখে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভারতী গুহ পরের দর্শক, নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, বলবো? হ্যাঁ, শুনছি, বলুন। হ্যাঁ, টেলিভিশনটা একটু মিউট করে দেবেন। হ্যাঁ, সরি। হ্যাঁ, বলছি কি, শোনো না, আমার না যেটা প্রথম কথা বলার, যে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের ভারতের মতন পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে। একদম চূড়াতে থাকবেন রাষ্ট্রপতি, তার মানে গ্র্যাভিটি, তার উৎকর্ষ অন্য রকমের। এবং আমাদের ভাগ্য ভালো, আমরা এখনো পর্যন্ত যে কজন রাষ্ট্রপতি পেয়েছি প্রত্যেকেই মোটামুটি ভালো জায়গা থেকে এসেছেন। এইবারে যেটা বলার সেটা হচ্ছে যে আমার এখন খুব মন খারাপ যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু শিক্ষিতা, যাই হোক স্কুল টিচার ছিলেন, কিন্তু আমাদের যশবন্ত সিনহার কাছে তো তার যোগ্যতা আমি জানি না কোন পর্যায়ে গিয়ে তিনি সেখানে দাঁড়াতে পারেন। তার দেশকে তুলে ধরার জন্য, সারা পৃথিবীর কাছে নিজের দেশকে তুলে ধরার জন্য যে যোগ্যতার মাপকাঠি প্রয়োজন, আমার মনে হয় যশবন্ত সিনহা ভীষণ রকমের ম্যাচ ক্যান্ডিডেট। আর যখন এই মহারাষ্ট্রে ভাঙা গলার খেলা চলছে, অতজন বিধায়ককে তুলে নিয়ে গিয়ে রাজস্থানের মতন একটা এত মানে লাক্সারিয়াস একটা হোটেলেতে গুয়াহাটিতে রাখা হয়েছে, তখন আসা মেয়েতে আজকে শিলচরে দেখো কি দুর্দশা, মানুষ খাওয়ার জলটুকু পর্যন্ত পাচ্ছে না। আর এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে ওখানেতে রাখা হচ্ছে, হোটেলের বিল কোটি টাকা হচ্ছে। তো এই তো আমাদের দেশের সরকার, এই তো আমাদের দেশের মানবিক সরকারের মুখ, যারা দেশের গরিব মানুষ, দেশের জনতা, দেশের নাগরিক কারোর কথা ভাবে না, একমাত্র ক্ষমতা ছাড়া আর কিচ্ছু নয়। দেশের মানুষ শেষ হয়ে যাচ্ছে গো। আমি খালি প্রার্থনা করি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে যে এতগুলো দল এক জায়গায় হয়েছেন, এবং এদের যেন পাওয়ার, এদের যেন ক্ষমতা এবং এদের যেন ভোট সংখ্যা ঠাকুর যেন বিচার করেন, যাতে যশবন্ত সিনহা যেন অবশ্যই জিতে আসতে পারেন। দেশের মুখ্য রক্ষা হবে, আমাদের আনন্দ হবে, দেশবাসী নিশ্চিন্ত হবে। ভালো থাকুন। ধন্যবাদ আপনার মতামতের জন্য। মানবেন্দ্র মুখোপাধ্যায় পরের দর্শক, নমস্কার। শুভ সন্ধ্যা দিদিভাই। বলুন। ভারতবর্ষ হলো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র দেশ, যে দেশের সর্বা হচ্ছে প্রধানমন্ত্রী। যেহেতু সংবিধান মোতাবেক বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা থাকে, তাই আমাদের রাষ্ট্রপতি নির্বাচন আগামী 27 তারিখ। সুতরাং সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে দেখুন, যাকে এনডিএ রাষ্ট্রপতি করেছে তিনি একজন আদিবাসী, কিন্তু সংবিধান মোতাবেক আমাদের দেশে যে কোনো সরকারই বলুক, রাজ্যভিত্তিক বলুক বা কেন্দ্রভিত্তিক বলুক, মহিলাদের সেইভাবে কিন্তু সংরক্ষণ এখনো করা হয়নি। তারা বলে যে মহিলাদের যা এত আসন, এত কিন্তু কিছুই মহিলারা উপেক্ষা হয়েই যাচ্ছে দিনের পর দিন। সেই দিক থেকে আমার বিচারে তিনি একজন আদিবাসী মহিলা, এবং তার সপক্ষে আমি মানে কি বলবো, যুক্তি দেখাবো, তিনি নির্বাচিত হলে দেশের পক্ষে মঙ্গল হবে। আদিবাসী উপজাতি বিভিন্ন যারা অনগ্রসর শ্রেণী আছে তাদের ক্ষেত্রে বিশাল উপকার হবে। সেদিক দিয়ে আমি তার পক্ষেই মতামত জানাচ্ছি। ধন্যবাদ। দীপক গোস্বামী পরের দর্শক, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, আমি রামরাজাতলা থেকে দীপক গোস্বামী বলছি। বেশ, বলুন। আমি দ্রৌপদী মুর্মুকে শ্রদ্ধা জানাই। সংস্কৃত একটা ভাষা আছে, বিদত্তঞ্চ নিপত্তঞ্চ নৈকতুল্যম কদাচন,
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বস্ব পূজ্যতে। বর্তমান দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী আমার মনে হয় যে সারা ভারতবর্ষের মানুষের ওপরে যারা রয়েছেন তাদেরও চিন্তা ভাবনা করা উচিত যে এই সংস্কৃত ভাষাটার প্রাধান্য দিয়ে একজন শিক্ষিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির হাতে রাষ্ট্রপতি নির্বাচন করাটা, আশা করি সকলেই এই চিন্তাটা করবেন। তাতে আমার মনে হয় যে দেশের জনসাধারণ যেমন শান্তি পাবেন এবং ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিও সেটা বজায় থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এক্ষুনি আপনার কথা, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনার কথা বিষয় আসার আগে চোখ রাখবো একটি খবরের দিকে। দেবেন্দ্র ফডনবিসের বাড়িতে বিজেপি নেতৃত্বের বৈঠক। মহারাষ্ট্রে বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক। দেবেন্দ্র ফডনবিসের বাড়িতে একত্রিত হয়েছেন তারা। মহারাষ্ট্র বিজেপির সব বড় নেতা এই বৈঠকে হাজির। জরুরি এই বৈঠকে মহারাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিनिधि नीरज ठाकुर। नीरज, क्या बातचीत हो रही है, क्या जानकारी है आपके पास? देखिए, ये बड़ी इंपॉर्टेंट बैठक इसको कहा जा सकता है क्योंकि ये बीजेपी की तरफ से पहला मूव है जो महाराष्ट्र में सत्ता परिवर्तन की दिशा में देखा जा सकता है। पहली बार बीजेपी की जो एक बैठक इतनी बड़ी महाराष्ट्र में हुई है, इसमें बीजेपी के तमाम नेता और सारे एमएलए इसमें मौजूद हैं और ये देवेंद्र फडणवीस के घर पर ये बैठक हो रही है, उनके घर पर ये बैठक हो रही है और उसमें अब ये तय किया जाएगा कि अगला क्या एक्शन हो। तो जाहिर है इस बैठक के बाद हो सकता है कि कल, जैसे कि खबरें आ रही हैं कि जो बागी सेक्शन है शिवसेना का, वो राज्यपाल को लिख सकता है कि सरकार को बहुमत सिद्ध करने के लिए कहा जाए, यानी कि जो ठाकरे सरकार है उसको कहा जाएगा कि वो बहुमत सिद्ध करे। तो फिर जो गवर्नर है वो हाउस बुला सकता है। यानी ये एक बहुत महत्वपूर्ण बैठक मानी जा रही है जिसका एक हिस्सा इस वक्त आज जो है महाराष्ट्र में चल रहा है और दूसरी जो कार्रवाई है वो कल जो है वो असम से हो सकती है और ये भी पॉसिबल है कि असम से जो शिंदे हैं वो कल मुंबई पहुंचे और फिर इस तरह की एक एप्लीकेशन जो है वो सबकी साइन की हुई, सारे एमएलए की साइन की हुई एप्लीकेशन जो है वो गवर्नर को दें और कहें कि हम जो है एक सदन बुलाना चाहते हैं और उसमें बहुमत सिद्ध करने के लिए कहा जाए। तो एक ये बड़ी जो है डेवलपमेंट महाराष्ट्र की पॉलिटिक्स में आज की ये बैठक कही जा सकती है। नीरज, ये बड़ी जो बैठक हो रही है फडणवीस के घर पे, तो मतलब जिम्मेदारी जो है फिर से उन्हीं के कंधों पे आ गई। 2019 में हम लोगों ने जो देखा था 3 दिन लगातार जो हलचल मची हुई थी उस राष्ट्र में, तो इस दौरान में भी जिम्मेदारी उनके ही कंधे पे आई है। जी बिल्कुल, देखिए इतने दिन अभी तक खुद बीजेपी श्योर नहीं थी, इतने दिन से ये मामला खींचे जा रहा था और पहले सारे जो एमएलए हैं उनको सूरत ले जाया गया और वहां से उसके बाद उनको असम गुवाहाटी पहुंचाया गया और उसके बाद कुछ बड़ा मूव देखने को नजर नहीं आ रहा था। लेकिन आज की ये बैठक इशारा कर रही है कि इस बार पूरी तैयारी के साथ बीजेपी की तरफ से पासा फेंका जाएगा और जो बाकी जितने एमएलए हैं उनकी तरफ से कल अगला कदम उठाया जा सकता है। इस बैठक के बाद ये भी तय लग रहा है। जी शुक्रिया नीरज। কথা বলে আমাদের প্রতিনিধি नीरज ঠাকুরের সঙ্গে। আবারও চলে আসছি আপনার কথা বিষয়ে মত জানতে। পরে দর্শক রয়েছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। নমস্কার দিদি। বলুন। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে ভারতবর্ষের যে সংবিধানের যে রাষ্ট্রপতি, এটা রাষ্ট্রপতিটা যদি আমরা আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন টাইটেলের হেড। যদিও ওনাকে বলা হয় সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ফোর্সেস। কিন্তু ইন্ডিয়ান ফোর্সেস উনি সুপ্রিম কমান্ডার হলেও মন্ত্রিসভার অ্যাপ্রুভালটা আগে দরকার। অথবা এই মুহূর্তে ভারতবর্ষের রাষ্ট্রপতিতে কে বসছেন আর কে বসছেন না এটা খুব একটা ম্যাটার করে না। সেক্ষেত্রে সাধারণ পাবলিকও যেতে পারেন, এটার মধ্যে কোনো অস্বস্তি নাই। কিন্তু তাহলে হয় কি, এটা একটা টাইটেল হেড। ওই প্রতিভা পাটিলকেও তো দেখলাম, মহিলা রাষ্ট্রপতি,
সারা বিশ্বটা ঘুরে বেড়েছেন এরোপ্লেনের খবর, তার শুধু আমাদের মাথা খারাপ হয়ে গেছে। প্লেনের যে উনি ব্যয় করছেন, এই তো আমাদের পরিষেবা। আর সেখানে তো আমরা এটা বলতে, তাহলেও আমি মনে করি একজন নতুন কেউ আসছেন, অবশ্যই কোন আইপিএস কিংবা আইএস যে যারা রাজনৈতিক স্বার্থ পরিচর্যা করার জন্য আসছেন, সে পাল্টিবাসদের আমি কিন্তু সমর্থন করবো না। অতএব যিনি নতুন আসছেন সেটাই ঠিক হচ্ছে। নমস্কার, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আজ রাষ্ট্রপতি পদে যখন তিনি মনোনয়ন দিতে গেলেন, তখন 17 জায়গায় 18টি দল, এর কথা আমি আগেই বলছিলাম। এই ঐক্যবদ্ধ বিরোধী শক্তি ক্রমশ কিন্তু শক্তি সঞ্চয় করছে, যা শাসক বিজেপির কাছে এই বিরোধী শক্তি সঞ্চয় একটা বড় ভূমিকা নিতে পারে। শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন নয়, আগামী সময় সাধারণ নির্বাচন অর্থাৎ 2024-এ যখন আমরা লোকসভা নির্বাচন দেখব, সেই সময়ও কিন্তু এই শক্তি সঞ্চয় যদি ঐক্যবদ্ধভাবে থাকে তাহলে কিন্তু প্রভাব পড়তে পারে। এবং এ কারণেই শুধুমাত্র এই রায়সিনার লড়াই নিয়ে রায়সিনার কে বসতে চলেছেন তার কথা বলা হচ্ছে না। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বনাম হিন্দুত্বের লড়াই, সংবিধান রক্ষার লড়াই, ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রকে রক্ষা করার একটা লড়াই। এখানে বিরোধী শক্তি একদিকে এবং শাসক বা স্বৈরাচারী যে নিয়ন্ত্রণ ভূমিকা নিচ্ছে বিগত 8 বছর ধরে, তার যা চেহারা আমরা দেখে এসেছি, সেই লড়াইয়ের কথাই হচ্ছে। পরের দর্শক রয়েছেন অয়ন মণ্ডল। নমস্কার। চেয়েছিলাম যে আমার ভোটটা দ্রৌপদী মুর্মুকে, কারণ হচ্ছে যে যশবন্ত সিনহা রয়েছে উনি হচ্ছে ক্ষমতা পরায়ণ দম্ভ একজন ব্যক্তি, ওনাকে দিয়ে কখনোই উন্নতি সম্ভব নয় দেশের পক্ষে, যার জন্য আমার ভোটটা দ্রৌপদীকে। আর কিছু বলবেন? এটাই আমার বলার ছিল। বেশ, পরের দর্শক কে রয়েছেন? আলী হোসেন। নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ম্যাডাম, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সত্যি এমন একটা জায়গায় এসে বর্তমানে দাঁড়িয়েছে। হ্যালো, আমি শুনছি, আপনি বলুন। আমার মনে হয় ওনার শোনাতে কোনো অসুবিধা হচ্ছিল। পরের দর্শক রয়েছেন নমস্কার, কে বলছেন? আমি ডক্টর আলাউদ্দিন বলছি। হ্যাঁ, বলুন। আমি বলছি আমাদের যে এই যে টিভি, ক্যালকাটা টিভি না, আমি তো হচ্ছে লাগাচ্ছি, কিন্তু আপনাকে লাগছে কি করে বুঝতে পারছি না ঠিক। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে কথা বলবেন, আমিও শুনতে পাচ্ছি না আপনি কি বললেন। আচ্ছা, কয়েক সেকেন্ড ধরে শুনুন। এই যে কলকাতা টিভিতে হচ্ছিল না আপনার কথা, ওটাই ফোন লাগাচ্ছি, কিন্তু আপনাকে কি করে লাগছে তো বলতে পারছি না ম্যাডাম। আপনি বলে দিন আমাকে, আমি বলে দেব অনুষ্ঠানে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমি তো ওই যে প্রোগ্রামটা দেখছি বলছে, তো আমি তো কথা বলবো না সঙ্গে ম্যাডাম। আমি শুনছি। আপনি টেলিভিশনে যাকে দেখছেন, হ্যাঁ, আমি আপনার সঙ্গেই কথা বলছি, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। বলুন। হ্যাঁ, আমার হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। বলুন এবার। আমি বলছি, যিনি এই যে আপডেট প্রার্থী নির্বাচন করা হয়েছে, প্রথম কথা হচ্ছে যিনি উনি উপস্থাপন করছেন ম্যাডাম, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি ওনার প্রোগ্রামটা প্রায় শুনে থাকি যখন আমি ছুটিতে বাড়ি ফিরি। আর আমার বক্তব্য বলা হচ্ছে যে যিনি নির্বাচন করেছেন যেনাকে, যে রাষ্ট্রপতি যশবন্ত সিনহা, আমার খুবই প্রিয় বলে আমি মনে করছি, এবং দেশ রক্ষার জন্য এবং আইন এবং দেশের সংবিধান রক্ষার জন্য এবং হিন্দুত্বকে জলাঞ্জলি দেওয়ার জন্য
আমি ওই ক্যান্ডিডেটটাকে পছন্দ করছি এবং আমি 130 কোটি মানুষকে বলছি যেন যশবন্ত সিনহার চরণে সকলেই পুষ্পাঞ্জলি দেন। এটা আমার বক্তব্য। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ আপনার কলের জন্য। প্রথমবার আপনি ফোন করেছেন মনে হলো। ললিত বন্দ্যোপাধ্যায় পরের দর্শক। নমস্কার, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। আমাদের ভারতবর্ষে যে সাম্রাজ্য বিরোধী শক্তির বিরুদ্ধে যে সংগ্রাম, তার একটা ইতিহাস আছে, ছোট ছোট গৌরবময় অধ্যায় অনেক আছে, সেগুলো না বলেই বলছি। একটা বহুত্ববাদ, একটা সবাইকে নিয়ে চলা একটা চেষ্টা, যেটাকে নেশন বলা হয়, ইনক্লুসিভ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে মিলন মহান, সেইটা আজকে পুরোপুরি আজকে গভীর সংকটে চলে গেছে এই 8 বছরে। কারণ যে সরকার চলছে তিনি যেটা করছেন সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী একটা একটা স্বৈরতান্ত্রিক, একটা অগণতান্ত্রিক, একটা আধিপত্যবাদের কায়েম করার চেষ্টা করছেন। এবং একটি আমরা করি হিন্দু মন্দির নিয়ে বিতর্ক এবং সমস্ত মসজিদে শিবলিঙ্গ খুঁজে যাচ্ছে সারা ভারতবর্ষে। তো এই প্রভাব থেকে মুক্ত হতে গেলে আজকে সংবাদ মাধ্যম, যে ফোর্স স্টেট যেটা বলা হয়, সেটা পুরোপুরি কন্ট্রোল করেছে এবং যারা একটু প্রতিবাদ নির্ভীক তাদের ইউপিপি আইনে তাদের আটকে অভিযুক্ত করা হচ্ছে। কোনো সর্বত্র নেই বিচার বিভাগে। স্বাভাবিক 4টে স্তম্ভকে পুরোপুরি কুঠারাঘাত করে চলেছে এবং বিচার বিভাগ তার মধ্যে বেরিয়ে আসতে পারে না, আজকে যেটা দেখা যাচ্ছে। এবং এইখানে আজ এই অবস্থায় আজকে 18টা বিরোধী দল যে একজনকে দাঁড় করিয়েছে, সংখ্যার দিক থেকে কি হবে আমি জানি না, কিন্তু এটা একটা মেসেজ যাচ্ছে এই সরকারের কাছে যে এইভাবে গণতন্ত্রকে যদি দুর্মুষ করো, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া, যে এই জিনিস চলতে পারে না। কারণ এই বহুত্ববাদ চিরকালের অনেক দিনের গভীর বিস্তৃত পরিচয়, কিন্তু উগ্র হিন্দুত্ববাদ ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাও থাকতে পারে। এইটা কিন্তু সরকারের বোঝা উচিত। সুতরাং আজকে যে দাঁড় করিয়েছে বিজেপির পক্ষ থেকে, সেটা হচ্ছে জনজাতি গোষ্ঠী লোক হিসেবে এবং মহিলা, এই সেন্টিমেন্ট জনজাতি গোষ্ঠী মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত জায়গায় প্রভাব, তাদের ভোট কমে আসছে, এমনি উত্তরপ্রদেশেও। সেইটাকে বাড়াবার জন্য একটা প্রচেষ্টা, আর একটা হচ্ছে মহিলাদের ভোট আদায় করার জন্যে। কারণ নরেন্দ্র মোদী কিছুদিন আগেই বলে 4টি নির্বাচনের বিধানসভাতে এই মহিলারা আমাদের সাপোর্ট করছে, এই ভোটটা পাওয়ার জন্য দাঁড় করিয়েছে। দাঁড় করা তাদের কোনো এসে যায় না, কিন্তু বিরোধী পক্ষের একটা মেসেজ দিয়েছে যে আমরা ইউনাইটেড, আমরা এইভাবে গণতন্ত্রকে দুর্মুষ করো, এইভাবে দেশ চলতে পারে না। এই মেসেজটা কিন্তু দেওয়া গেছে এবং 2024 লোকসভা নির্বাচনে আমার মনে হচ্ছে এই ঐক্যটা থাকবে। ধন্যবাদ। রহমান মল্লিক পরের দর্শক। নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন। এই যে অস্ত্রের দেখাচ্ছে যে মোদী যে এইসব যে কাজ করছে, এই কাজের জন্য কি আপনারা একটু করতে পারছেন? মিডিয়া ধরে রাখছেন না এরম ভাবে যে করছে। এই যে যশবন্ত সিং একটা যোগ্যতা, ওকে তো দেওয়া দরকার রাষ্ট্রপতি। বলুন, আপনি বলুন। আমি দুবার করে আপনার কথা শুনছি, তো কোনটার উত্তর দেবো বুঝতে পারছি না। টেলিভিশনে ভলিউমটা মিউট করতে হতো। যাই হোক, আর কিছু বলবেন? একদম সময় নেই। আপনি এই উত্তর দেবেন না তাহলে মোদী কি, আমি বলছি যশবন্ত সিং যাকে যোগ্যতা তাকে তো রাষ্ট্রপতি করা সম্ভব দরকার। আবল তাবল লোককে রাষ্ট্রপতি করে দিচ্ছে, এটা কি সম্ভব হচ্ছে? দেশটা তো শেষ করে দিচ্ছে। আপনি একদম শেষ বেলায় ফোন করেছেন, অনুষ্ঠান শুরু থেকে দেখলে আর এই উত্তরটা চাইতেন না। যাই হোক, ধন্যবাদ ফোন করার জন্য। আর একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনার কথা এখানেই শেষ করছে। পরেই দেখবেন যে খবর সবার আগে, আর রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।